নমস্কার, আমি নিলয় শীল। আজকে ইনো ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে সায়েন্স বিহাইন্ড মহাভারতা। অর্থাৎ মহাভারতেও কি অনেক সায়েন্টিফিক এভিডেন্স আমরা পাচ্ছি, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনো ইনসাইট বাংলা। আমরা জানি যে মহাভারত অর্থাৎ যে আমাদের দুটো এপিক আছে, রামায়ণ এবং মহাভারত, এই মহাভারতটা লেখা হয়েছিল প্রায় 5000 বছর আগে। অর্থাৎ আমরা এটাও জানি যে হিন্দু শাস্ত্র যেটা বা হিন্দু যে সভ্যতা বা হিন্দু রিলিজিয়ান, এটা সবথেকে পুরনো একটা রিলিজিয়ান। তো এই মহাভারতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের খুব ফ্যাসিনেট করে, এবং এগুলোর মধ্যে বিভিন্ন সায়েন্টিফিক থিওরিজ আছে এবং সায়েন্টিফিক কিছু অবজেক্টস আছে যেগুলো আমরা আজকালকার যুগে রিলেট করতে পারি। তো 5000 বছর আগে মানুষ কি এতটাই সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স ছিল যেটা আজকালকার যুগে আমরা রিলেট করতে পারছি? অর্থাৎ আজকাল আমরা যে ধরনের টেকনোলজি দেখতে পাচ্ছি সেই টেকনোলজি কি তখন এক্সিস্ট করতো? তো এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। কখনো কখনো এটা মনে হয় কি, আর উই রিইনভেন্টিং আওয়ার পাস্ট? অর্থাৎ আমরা কি এখন যে জিনিসগুলো আবিষ্কার করছি বা যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো কি অ্যাকচুয়ালি আগে এক্সিস্ট করতো? হয়তো করতো। অর্থাৎ আমাদের যে মহাকাব্য অর্থাৎ মহাভারত, সেই মহাভারতে কি তখনকার সময়ে যখন মহাভারত লেখা হয়েছিল এই সমস্ত টেকনোলজি কি এক্সিস্ট করতো? হয়তো করতো, এবং সেইগুলোই আমরা আজকে আলোচনা করব। তাহলে আসা যাক প্রথম স্টোরিতে। প্রথম স্টোরি হচ্ছে রাজা ধৃতরাষ্ট্রকে নিয়ে। আমরা সবাই জানি যে উনি অন্ধ ছিলেন, উনি চোখে কিছু দেখতে পেতেন না। কিন্তু যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে তখন উনিও চাইলেন যে আমি কিভাবে কুরুক্ষেত্র যে যুদ্ধটা হচ্ছে সেটাতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতে চাই। তখন উনি ওনার যে চ্যারিয়টিয়ার ছিলেন অর্থাৎ সঞ্জয়, মানে যিনি ওনার রথ চালাতেন, ওনার সারথি, ওনাকে বললেন, তুমি আমাকে কি কুরুক্ষেত্র যুদ্ধে যেটা চলছে সেটা আমাকে বর্ণনা করতে পারবে? তখন সঞ্জয় কি করলো, যখন কুরুক্ষেত্র যুদ্ধ চলছে সেই কুরুক্ষেত্র যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এবং সমস্ত যে কিভাবে যুদ্ধ হচ্ছে, কে কার সঙ্গে লড়াই করছে, টোটাল জিনিসটাকে রাজার সামনে তুলে ধরলেন। অর্থাৎ উনি ন্যারেট করতে শুরু করলেন যে যুদ্ধে কিভাবে হচ্ছে। শুধু তাই নয়, এবং উনি এত সুন্দর করে জিনিসগুলোকে বিবরণ দিচ্ছিলেন, এত সুন্দর করে জিনিসগুলোকে বর্ণনা করছিলেন, যাতে মনে হচ্ছিল যে যেন রাজা ধৃতরাষ্ট্র অন্ধ হয়েও জিনিসটা দেখতে পাচ্ছেন। কুরুক্ষেত্র যুদ্ধ অনেক দূরে হচ্ছিল, কিন্তু প্রাসাদে বসে ধৃতরাষ্ট্রকে সেই জিনিসটা দেখতে সাহায্য করেছিলেন সঞ্জয়। তো এইটা এরকম নয় যে এটা একটা টেলিকমিউনিকেশন বা একটা সিসিটিভি বা সার্ভেলেন্স ক্যামেরা, বা আরও যদি সহজ ভাষায় বলা যায় সেটা একটা ভিডিও কলের মতন হচ্ছিল। তাহলে তখনও কি এই টেকনোলজিটা এক্সিস্ট করছিল? 5000 বছর আগেও কি এই টেকনোলজি এক্সিস্ট করছিল? হয়তো করছিল। আসছি পরের গল্পে। পরের গল্প হচ্ছে অর্জুনকে নিয়ে। অর্জুন, আমরা সবাই জানি অর্জুনের স্ত্রী ছিলেন সুভদ্রা। সেই সময় সুভদ্রা প্রেগনেন্ট ছিলেন এবং অভিমন্যুর তখনও জন্ম হয়নি। একদিন কি হলো, কুরুক্ষেত্র যুদ্ধতে যে চক্রব্যূহ ছিল সেই চক্রব্যূহ নিয়ে অর্জুন আলোচনা করছিলেন সুভদ্রার সঙ্গে, এবং সুভদ্রা সেই গল্পটা শুনতে শুনতে, আলোচনাটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। কিন্তু অর্জুন পুরো চক্রব্যূহের যে প্ল্যানটা সেটা আলোচনা কিন্তু কন্টিনিউ করেন। অর্থাৎ তার গল্পটা উনি পুরোটাই কন্টিনিউ করেন, কিন্তু তার মাঝখানে সুভদ্রা ঘুমিয়ে পড়েন। পরে দেখা গেছে যে এই অভিমন্যু কিন্তু চক্রব্যূহের ব্যাপারে পুরোটাই জানত, কিন্তু তার সঙ্গে যে চক্রব্যূহ নিয়ে আলোচনা হয়েছিল সেটা তার জন্মের আগে, অর্থাৎ সেই সময় ওনার মা সুভদ্রা প্রেগনেন্ট ছিলেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে বাচ্চারা মায়ের পেটে থাকা সত্ত্বেও যে বিভিন্ন যে আলোচনা হয় সেগুলো বাচ্চারা শুনতে পায়। যদিও এই ঘটনাটা বহু বছর আগে লেখা, কিন্তু এই জিনিসটা এখন কিন্তু প্রমাণিত যে বাচ্চারা যখন মায়ের শরীরের মধ্যে থাকে এবং আশেপাশে যখন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়, বা সবথেকে বেশি তারা শেখে হচ্ছে তার মাতৃভাষা, অর্থাৎ মা যে ভাষায় কথা বলছে সেটা কিন্তু ভেতরে থাকা অবস্থাতেই তারা জানতে পারে বা শিখতে শুরু করে। এই জিনিসটা এখনকার টেকনোলজিতে এটা প্রমাণ হয়েছে।
কিন্তু এই জিনিসটা লেখা হয়েছে 5,000 বছর আগে। অর্থাৎ এটাও ভাবা যেতেই পারে যে তখনকার টেকনোলজি ওয়াজ সো ডেভেলপড অ্যাজ টু বি কম্পেয়ার্ড টু দ্য টেকনোলজি দ্যাট উই আর লিভিং ইন। আসছি পরবর্তী গল্পে। এই গল্পটা গান্ধারীকে নিয়ে। আমরা জানি যে গান্ধারী কৌরবদের মা। ঘটনাটা এরকম হলো যে গান্ধারীর যে প্রেগনেন্সি ছিল সেই প্রেগনেন্সি 2 বছরের ছিল, অর্থাৎ ইট ওয়াজ নট লাইক নর্মাল প্রেগনেন্সি। যেহেতু গান্ধারীর প্রেগনেন্সি 2 বছরের ছিল এবং ওদিকে কুন্তিও প্রেগনেন্ট, কুন্তি অলরেডি যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছেন, সেই সময় কি হলো, গান্ধারী আর ধৈর্য ধরতে পারলেন না। যে 2 বছর ধরে প্রেগনেন্সিটা ওনার চলছে, এটা উনি আর ধৈর্য ধরতে পারলেন না। উনি তখন ওনার দাসীদেরকে বললেন যে করে হোক বাচ্চাটাকে বার করে দাও। তো কি করা হলো, তারা অনেক কষ্টে বা অনেক রকম মেথড ইউজ করে বাচ্চাটাকে বাইরে বার করা হলো। কিন্তু সেই বাচ্চাটা কিন্তু নিছকই একটা পিস অফ মিট, অর্থাৎ বাচ্চাটা সম্পূর্ণ ছিল না, শুধু একটা মাংসপিণ্ড মতন তার শরীর থেকে বেরোলো। এটা দেখে গান্ধারী খুব ভেঙে পড়লেন এবং প্রচণ্ড কান্নাকাটি শুরু করলেন যে এ আমার কি হলো, এরকম কেন হলো, এরকম আমি তো এরকম চাইনি। স্বাভাবিক ব্যাপার, একটা মায়ের কাছে সেটা খুব কষ্টের ব্যাপার। উনি তখন কি করলেন, ঋষি ব্যাসের কাছে গেলেন। ঋষি ব্যাসকে গিয়ে বললেন যে আমার এরম এরম অবস্থা, আমি কি করব, কিন্তু আমার তো বর আছে যে আমার শতপুত্র হবে এবং একজন পুত্রী হবে, অর্থাৎ একজন মেয়ে হবে আমার, তাহলে এখন কি করা যায়। তখন ব্যাসদেব ওনাকে বললেন যে সেই যে মাংসপিণ্ডটা তোমার শরীর থেকে বেরিয়েছে, সেই মাংসপিণ্ডটাকে তুমি 100 ভাগে ভাগ করো, করে আলাদা আলাদা 100 পাত্রের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে রেখে দাও, এবং যখন সময় হবে তখন সেটাকে ভেঙে বার করা হবে। কিছুদিন পরে যখন কুন্তির দ্বিতীয় পুত্র অর্থাৎ ভীম জন্মায়, সেদিনে আর গান্ধারী ধৈর্য ধরতে পারলেন না। উনি একটা সেই 100টা যে মাটির ঘড়া রাখা ছিল তার মধ্যে একটা ভেঙে ফেলেন এবং সেখান থেকে দুর্যোধনের জন্ম হয়। অর্থাৎ ভীম আর দুর্যোধন আমরা জানি একই বয়সী। তো সেখান থেকে প্রথম সন্তান জন্মায়। এই করতে করতে 100খানা যে হাঁড়ি ছিল, মাটির হাঁড়ি, সেগুলোকে ভাঙা হলো এবং ওনার 100 জন কৌরবপুত্র জন্মালো এবং একজন মেয়ে জন্মালো, যার নাম হচ্ছে দুঃশলা। এখন প্রশ্ন হলো, কিভাবে মায়ের শরীরের বাইরে 100খানা মাটির হাঁড়ির মধ্যে সেই মাংসপিণ্ডকে রেখে সেখান থেকে 100 জন কৌরবের জন্ম হলো। এটা অনেকটা মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল উম্ব, বা এখন যে টেকনোলজিতে আমাদের রিসেন্টলি জাপানে বা অনেক কান্ট্রিতে এই নিয়ে রিসার্চ চলছে যে আর্টিফিশিয়াল উম্ব জিনিসটা কী। অর্থাৎ এইগুলো প্রেগনেন্সিটা হবে মায়ের মধ্যে, কিন্তু এমব্রায়োটাকে ডেভেলপ করা হবে কিন্তু মায়ের শরীরের বাইরে, ইউজিং দ্য কনসেপ্ট আর্টিফিশিয়াল উম্ব। এটা এখনও রিসার্চ স্টেজেই আছে, তবে কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই জিনিসটা ফল পেতে পারি। তাহলে দেখুন, এখনকার যে জিনিসটা আমরা আবিষ্কার করছি বা করতে চলেছি, সেই জিনিসটা অলরেডি 5,000 বছর আগে আমাদের মহাভারতের মধ্যে লেখা হয়ে রয়েছে। তাহলে আমরা এটা ভাবতে পারি না যে তখনকার যে টেকনোলজি সেগুলো এখনকার থেকেও হয়তো কিছু ক্ষেত্রে অ্যাডভান্সড ছিল। আসছি পরবর্তী গল্পে। আমরা দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন এবং শ্রীকৃষ্ণ সেই রথের মধ্যে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সারথি এবং সেই রথটা নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম যুদ্ধ হচ্ছে, তার মাঝখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ওনার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কি প্রদান করলেন যাতে করে সেই বিশ্বরূপটা আর কেউ দেখতে পেল না, শুধু অর্জুনই দেখতে পেল। বলা হয়, মাইথোলজিক্যাল টার্মে বলা হয় যে দিব্য দৃষ্টি দেওয়া হয়েছিল ওনাকে, বা ডিভাইন আইজও বলা হয়, ঠিক আছে। কিন্তু যদি এটাকে সায়েন্টিফিক্যালি চিন্তা করা হয় তাহলে হয়তো এটা ভাবা যেতেই পারে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ এমন একটি পাওয়ার দিয়েছিলেন যাতে করে উনি নর্মাল যে ভিজিবল রেঞ্জ থাকে আমাদের চোখে, বা আমরা যতটুকু আলো দেখতে পাই, যেমন এদিকে রেড এবং এদিকে আলট্রাভায়োলেট, এই স্পেকট্রামের বাইরেও দেখার ক্ষমতা ওনাকে প্রদান করেছিলেন, যার ফলে উনি বিশ্বরূপটা দেখতে পেয়েছিলেন, শ্রীকৃষ্ণর বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। এবং আজকাল আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে সেখানে অলরেডি আমরা ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেট রেডিয়েশন দুটোই কিন্তু দেখার ক্ষমতা রাখি। অর্থাৎ ইনফ্রারেড গগলস যেগুলো জেনারেলি মিলিটারি পারপাসে ইউজ হয়, রাত্রিবেলাও আপনি
যেতে পারবেন এবং সেখানে গিয়ে পরিষ্কার সব জিনিস দেখতে পারবেন। এই যে ভিজুয়ালি অ্যাডভান্সমেন্ট হয়েছে বা এই যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, হয়তো সেটা তখনও সেই সময় ছিল। নেক্সট গল্পে আসছি, এটা হচ্ছে বলরাম এবং শ্রীকৃষ্ণকে নিয়ে। আমরা জানি যে বলরাম শ্রীকৃষ্ণর ভাই, কিন্তু বলরাম অ্যাকচুয়ালি জন্মান বা উনি দেবকীর সন্তান। কিন্তু যখন উনি ভ্রূণ অবস্থায়, সেই সময় যেহেতু আকাশবাণী বলে গেছিল, যে কংসকে বলে গেছিল যে আপনার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, সেই জন্য সে খুব কশাস হয়ে গেছিল। অর্থাৎ যখনই এই বলরামের আবির্ভাব হয়েছে, তখনই কিন্তু সে খুব কশাস হয়ে গেছে যে এবারে এই সন্তান জন্মালে আমাকে মারতে হবে। তখন শ্রী বিষ্ণু কী করলেন, ওনার যে আর একটা রূপ আছে, যেটাকে বলা হয় যোগমায়া রূপ, সেই যোগমায়াকে উনি বললেন যে তুমি যাও, গিয়ে দেবকীর গর্ভে যে সন্তান রয়েছে, অর্থাৎ যে এমব্রয়োটা রয়েছে, সেটাকে তুমি নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করে দাও। এবং তিনি তাই করলেন। এবং পরবর্তীকালে আমরা জানি রোহিণী বাসুদেবের দ্বিতীয় স্ত্রী ছিলেন। অর্থাৎ পরবর্তীকালে কি হলো, রোহিণীর গর্ভ থেকে বলরামের জন্ম হলো। তো এইখানে দেখা যাচ্ছে যে একজনের শরীর থেকে ফিটাস বা ভ্রূণকে তুলে নিয়ে গিয়ে অন্য কারোর শরীরের মধ্যে প্রতিস্থাপন করা যায়। এটা অনেকটা আজকালকার যুগের ইনভিট্রিও ফার্টিলাইজেশন বা আইভিএফ যে টেকনোলজি আমরা বলি, এইগুলোর সঙ্গে কম্প্যারেবল। অর্থাৎ তখনও কি এই টেকনোলজি এক্সিস্ট করতো? আমরা জানি যে এই জিনিসটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে, অর্থাৎ এই 19th সেঞ্চুরির মধ্যে আবিষ্কার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে হিস্ট্রিতে বা মাইথোলজিতে এটার উল্লেখ রয়েছে, এবং সেইটার প্রমাণ হচ্ছে এই বলরামের এবং রোহিণীর যে গল্পটা রয়েছে। এইবারে আসবো একটা খুবই ইন্টারেস্টিং একটা পোর্শন নিয়ে, খুব ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল মাত্র 18 দিনের জন্য। 18 দিন হয়েছিল এবং কুরুক্ষেত্র যুদ্ধটা সেখানে শেষ হয়। কিন্তু এর মাঝখানে শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সঙ্গে যে আলোচনা করছেন বা কথা বলছেন, অর্থাৎ যেগুলো আমাদের গীতাতে রয়েছে আর কি, সেই আলোচনাটা চলেছিল 20 বছর ধরে। চিন্তা করার বিষয় আছে, পুরো যুদ্ধটা চললো 18 দিন, কিন্তু অর্জুন আর শ্রীকৃষ্ণর যে বাক্যালাপ সেইটা চললো 20 বছর। এটা কিভাবে সম্ভব হলো? এখানে একটা কোয়েশ্চেন আসছে যে কিভাবে, তাহলে কি যখন ওদের মধ্যে আলোচনা হচ্ছে তখন কি পুরো পৃথিবীটা থেমে রয়েছে এবং শুধু ওদের মধ্যেই বাক্যালাপ যখন কমপ্লিট হয়ে গেল তখন আবার পৃথিবীটা অ্যাজ নর্মাল হলো? এরকম কি সম্ভব? সায়েন্স তো বলছে সম্ভব, কারণ থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় টাইম ডাইলেশন। অর্থাৎ এই টাইম ডাইলেশনটা যদি ফলো করা হয়, যেটা যদিও খুব মাইক্রোসেকেন্ড বা ন্যানোসেকেন্ড লেভেলে হয়, কিন্তু হয়তো এই জিনিসটা সেই সময়ে তখনকার টেকনোলজি এতটাই অ্যাডভান্স ছিল যে 18 দিনের মধ্যে পুরো ঘটনাটাকে থামিয়ে 20 বছর সময় বের করা গেছিল। এবং তাদের যে বাক্যালাপ, সেই বাক্যালাপটা আমাদের যে গীতাতে রয়েছে সেই গীতা হিসাবে প্রকাশ পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখন যখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বেরোনোর পরে আমরা টাইম ডাইলেশনটাকে একটা থিওরিটিক্যালি প্রমাণ করতে পেরেছি, তখনকার দিনে অর্থাৎ 5000 বছর আগেও কি এই টেকনোলজির এক্সিস্টেন্স ছিল? এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই আসছে। আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের যে ভিউজ সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আমিও জানতে চাই যে আপনাদের কিভাবে জিনিসগুলো আপনারা ভাবছেন। আসছি পরবর্তী ঘটনায়। ঠিক ঘটনা নয়, এটা একটা অবজেক্ট, যেটা একটা ফ্লাইং অবজেক্ট। অর্থাৎ তখনকার দিনে বলা হয় যে রথগুলো উড়ে উড়ে যেত, এবং সমস্ত ম্যাক্সিমাম দেবদেবতারই আর কি বিভিন্ন রথ থাকতো, সেগুলো আকাশপথে যাত্রা করতে পারতো। তা সেইগুলো কি আমরা এখনকার দিনে প্লেন বা ধরুন স্পেস ক্রাফট বা এই ধরনের যে ফ্লাইং ভেহিকেলসগুলো রয়েছে এগুলোর সঙ্গে তুলনা করতে পারি না? নিশ্চয়ই পারি। তাহলে তখনকার দিনে কি এই টেকনোলজিটা এক্সিস্ট করতো? আশা করছি আপনাদের এই যে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম সেগুলো ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। ওই জন্য শেষ করার আগে লাস্ট একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধটা যখন হয়েছিল তখন বলা হয়
160 কোটি মানুষের মৃত্যু হয়েছিল ডিউরিং দ্য স্প্যান অফ 18 ডেজ। 18 দিনের মধ্যে 160 কোটি লোকের বা মানুষের মৃত্যু হয়। এবং এই পরিমাণ মৃত্যু তখনই সম্ভব যখন হিউজ একটা ওয়েপনকে ডিটোনেট করা হয়, যেটা বলা হয় ব্রহ্মাস্ত্র। আমরা জানি ব্রহ্মাস্ত্রটা দিয়ে লাস্টে যখন ডেটোনেট করা হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছিল এবং প্রচুর নরনারীর মৃত্যু হয়েছিল, 160 কোটি। তাহলে এই রকম ডিস্ট্রাকশন শুধুমাত্র নিউক্লিয়ার ওয়েপনের দ্বারাই সম্ভব হয়। কারণ এই পরিমাণ ডিস্ট্রাকশন কখনো নর্মাল যে আমরা ওয়েপন ইউজ করি সেগুলো দিয়ে সম্ভব হয় না। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে তখনকার সময়ে অলরেডি দে নিউ অ্যাবাউট দ্য নিউক্লিয়ার ওয়েপনারি? আজকের ভিডিওতে আমি যে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এই পয়েন্টগুলো নিশ্চয়ই আপনাদের ভাবতে বাধ্য করছে বা আপনাদেরকে চিন্তা করতে বাধ্য করছে যে তখনকার দিনেও, অর্থাৎ 5000 বছর আগে কি এখনকার যে টেকনোলজি আমরা ইউজ করছি সেগুলোর এক্সিস্টেন্স ছিল, বা থাকলেও সেটা এখনকার থেকে আরও অ্যাডভান্স ছিল? নিশ্চয়ই ছিল। তাহলে কি আমরা এখন যে সমস্ত জিনিস ইনভেন্ট করছি বা যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের হচ্ছে, এগুলো কি অলরেডি আমাদের পাস্টে হয়ে গেছে? আর উই রিইনভেন্টিং আওয়ার পাস্ট? তো এই নিয়ে আমি পরে আরও ডিটেলসে একটু অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে ভিডিও তৈরি করব। এইগুলোই আমি আপনাদের কাছে জানতে চাইবো। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনারা এই ব্যাপারে কী ভাবছেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি একটু অন্য রকমের টপিক, একটু মাইথোলজি, একটু সায়েন্স নিয়ে একটা ফিউশন করতে চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন, ভিডিওগুলি শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন ইনসাইড বাংলা।